সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের প্রতিবেদন, জাতীয় ঐক্যের সনদ আখ্যা ডক্টর ইউনূসের। সুপারিশ নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় সবার সঙ্গে হবে আলোচনা। শুরু স্বপ্ন এবং তার অভ্যুত্থান, এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এটা হল আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার করে বাকিগুলো নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান বিএনপি ও জামায়াত নেতাদের। যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলো নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলো একটা কনফিডেন্স আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের জন্য যতটুকু দরকার এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা। নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে, এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির অভিযোগে চাপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরে দাঁড়ানোর ঘোষণা, নিজেকে নির্দোষ দাবি। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রী সহ গ্রেফতার, দুদকের মামলায় তোলা হবে আদালতে। অর্থ আত্মসাতের মামলায় ডেস্টিনির রফিকুল আমিন সহ 19 জনের 12 বছরের জেল। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের প্রতিবেদন। নিজ কার্যালয়ে কমিশন প্রধানদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করে একে একে ঐক্যর সনদ আখ্যা দেন ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি, এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব এবং যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, আর যত কিছু হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা, এটা হল আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রতিষ্ঠা হবে
সবাই একমত হবে না, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম? নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্নের অংশ না, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য জরুরি সংস্কার আগে করে বাকি সংস্কার নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন। কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কি কি সংস্কার তারা করবে, কারণ এগুলো পাশ করাতে হবে পার্লামেন্টে, আর পার্লামেন্ট পাশ করাতে হলো রাজনৈতিক দল করার দরকার। এটা ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলো নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলো একটা কমপ্লিট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দেওয়া উচিত, বাকি মৌলিক সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সব দলের মতামতের ভিত্তিতেই সংস্কার করার প্রত্যাশা তার। নির্বাচনের জন্য যতটুকু দরকার এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, কেয়ারটেকার সরকারের অধীনেই আমাদের মূলত দাবি। এখন সেটা অন্যভাবে হলেও যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তো তার উদ্দেশ্য পূরণ হবে। তো তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুমু, আপনারা জানেন যে যেহেতু অন্তর্বর্তী সরকার গঠনের পর অক্টোবরের শুরুতেই রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করে দেয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে আজকে সেই কমিশনগুলোর মধ্যে 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাদের সুপারিশমালা। প্রথমে তাদেরকে 3 মাস সময় বেঁধে দেওয়া হলে পরবর্তীতে ডিসেম্বরের শেষ দিকে এসে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়া হয় তাকে, এবং আজকের সময়সীমা বেঁধে দেওয়া হয় যে জানুয়ারির 15 তারিখের মধ্যেই তাদের সুপারিশমালা তুলে ধরা হবে প্রধান উপদেষ্টার কাছে। এবং আজকে সেটি তেজগাঁ যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে তারা তুলে ধরেছেন তাদের সুপারিশমালা। এর মধ্যে রয়েছেন সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, আইন এবং দুর্নীতি দমন কমিশন। এই 4টি কমিশন তাদের সুপারিশমালা তুলে দিয়েছেন। এর মধ্যে যদি আমরা বলি যে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে আসলে আপনারা জানেন যে বরাবরই এটি বলে আসছে যে নির্বাচন প্রথমেই যে মানুষের যেটি আগ্রহ ছিল এবং বিতর্কের জায়গা ছিল নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন গঠনের আইনের পরিবর্তনের জন্য নির্বাচন কমিশন সংস্কার কমিশন তাদের সুপারিশ করেছেন, এবং সেখানে সার্চ কমিটি রেখেও কিভাবে নিরপেক্ষ কমিশন গঠন করা যায় এবং সার্চ কমিটির বাইরে গিয়েও কিভাবে কমিশন গঠন করা যায় তারা 2 ধরনের সুপারিশ করেছেন। একই সাথে যদি সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, তারা দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সংসদ নির্বাচন সেটিরও প্রস্তাব দিয়েছেন তারা। একই সাথে আমরা যেটুকু জেনেছি যে তারা আরও 100 আসন বৃদ্ধির কথা বলেছেন। একই সাথে নির্বাচন সংস্কার কমিশন, নির্বাচন কমিশনের যে ক্ষমতায়ন সেই ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কিন্তু তারা কমিশনের একটি জবাবদিহিতা যেন থাকে, সেই জবাবদিহিতার আলোকেও তারা কিছু সুপারিশ করেছেন যাতে করে নির্বাচন কমিশন সরকারের কাছে এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকে। অতীতের যে 3টি নির্বাচন কমিশন গঠন হয়েছিল সেগুলোর কিন্তু জবাবদিহিতা ছিল না, এবং মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায় এই ধরনের বিষয়গুলোতে তারা আলোকপাত করেছেন। এর মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আসলে এই সুপারিশমালা কার্যকর করবে পরবর্তীতে নির্বাচন কমিশন। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলছেন
আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। এ রায়ে বেগম জিয়া, তারেক রহমান সহ সবাই ক্ষুণ্ণ হওয়া সামাজিক মর্যাদা ফিরে পাবেন বলে মনে করেন সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে, সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সবাই হারানো সম্মান ফিরে পাবেন। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা, বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। প্রায় 1 সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে শুক্রবার বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে অবস্থা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয় দ্যাট ইজ ফিজিবল, হয় দ্যাট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই, ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো। তিনি আরও বলেন, সুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য, ওনার ওয়েল উইশার, সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। এবং উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। আগামী শুক্রবার লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হবে বলে জানান যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক। আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন, যে যেখানে আছেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সমালোচনার মুখে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। তার পদত্যাগের পরেই লেবার পার্টির এমা রেনল্ডসকে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে তার নামও উঠে আসে। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। আমরা আসলে পুরো কমিউনিটি এখন বিব্রতকর অবস্থার মধ্যে আছি। যদি টিউলিপ সিদ্দিক আগে রিজাইন করতেন তাহলে তো এত লেখালেখি হতো না আমাদের কমিউনিটিকে নিয়ে। আজকে তো পুরাটা কমিউনিটি বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে তারা লিখলো। টিউলিপ লেবার পার্টির এমপি। লেবার পার্টি অনেক স্বচ্ছ পার্টি। লেবার পার্টি কারো উপরে যদি একটু 1% কোনো এলিগেশনের সত্যতা পায় সাথে সাথে সাসপেন্ড করে। নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন সংস্থাটির উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। তবে এই ঘটনায় তার রাজনৈতিক ক্যারিয়ারে টানপোড়েন দেখা দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। যতখানি তিনি আগে গেছেন ততখানি তিনি তার ধরাস, ততখানি তিনি পিছিয়ে গেছেন এই আজকের এইসব ঘটনাতে। ব্রিটিশ বাংলাদেশি যারা এইখানে মেইন স্ট্রিম পলিটিক্স করছে বা অদূর ভবিষ্যতে পলিটিক্স করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। টিউলিপ পদত্যাগ করার পরে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় আসা লেবার দল নতুন করে হোঁচট খেল টিউলিপ সিদ্দিকির পদত্যাগের মাধ্যমে। একই সাথে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেল। এখন দেখার বিষয় টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জল কোথায় গিয়ে গড়ায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করবে সরকার। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতিতে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন অপব্যবহার নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে। বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। যুক্তরাজ্য সহ সব বন্ধু রাষ্ট্র এমন অপরাধের বিচারে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। ছাগলকাণ্ডে বহুল আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজের 7 দিনের রিমান্ড চেয়েছে দুদক। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিলে দুদক এই আবেদন করে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত বছর কোরবানির ঈদের সময় ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউরের প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। পরে মতিউর, তার প্রথম স্ত্রী, সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আমান নবী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, যেমনটা বলছিলেন, গত কোরবানি ঈদে 15 লাখ টাকায় উচ্চ বংশীয় কোরবানির ছাগল কিনে প্রথমবারের মতো বাবা মতিউর রহমানকে তুমুল আলোচনায় আনে ছেলে মুশফিকুর রহমান ইফাত। এর পরবর্তীতে কিন্তু এই মতিউর রহমানের নানা কাহিনী কিন্তু সামনে আসতে শুরু করে। তার ব্যাপক দুর্নীতির আলোচনা কিন্তু শুরু হয়। এই মতিউর রহমান এনবিআরের সদস্য থাকাকালীন সময়ে তিনি কিন্তু ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার স্ত্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি লায়লা কানিজ, তিনিও কিন্তু বিপুল সম্পদ অর্জন করেছেন। এই পরবর্তীতে তাদের বিরুদ্ধে কিন্তু দুদকের অসংখ্য অনুসন্ধান শুরু হয়, কিন্তু সেই অনুসন্ধান কিন্তু যথাযথভাবে আলোর মুখ দেখতে পারেনি। সবশেষ গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজের। পরবর্তীতে আজ দুপুর নাগাদ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের রিমান্ড
মঞ্চে একটি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। যদিও সেই রিমান্ড শুনানি শুধুমাত্র মতিউরের স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধেই হচ্ছে এবং মতিউরের অবস্থান সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য প্রসিকিউশন দিতে পারেননি। আমরা জানার চেষ্টা করেছি মতিউরের স্ত্রীর অবস্থা সম্পর্কে। মতিউরের স্ত্রী কিন্তু এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কিন্তু তার 7 দিনের রিমান্ড চেয়ে যে দুদক আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি শুনানি চলছে। যেমনটা বলছিলাম, দুদকের যে আবেদন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে একটি শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই রিমান্ড শুনানিটি শেষ হতে যাবে এবং মতিউরকে সম্ভবত বলা হচ্ছে ঢাকার সিএমএম আদালতে কিন্তু তাকে নেওয়া হতে পারে এবং রাজনৈতিক কোনো মামলায়ও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল সর্বশেষ ঢাকা মহানগর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ ও আদালত ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমান নবী। হত্যা মামলায় ফের 4 দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সালমান এফ রহমান এবং পলক তারা মিয়ার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আলোচিত বিচারপতি যারা শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জুনায়েদ আহমেদ পলক, সাবেক অবৈধ শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সাবেক অবৈধ মন্ত্রী ফারুক খান এবং অবৈধ এমপি হাজি সেলিম এবং অবৈধ বিতর্কিত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক এবং হাজি সেলিমের ছেলে সাবেক অবৈধ এমপি সোলামান সেলিম। বিজ্ঞ আদালত তাদেরকে বিভিন্ন মামলার গুরুত্ব অনুধাবন করে এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পরিপ্রেক্ষিতে তাদেরকে এইসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনকে। দুপুরে মামলাটি করেন তহমুল ইসলাম নামে এক যুবক। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছর 4 আগস্ট দুপুরে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিদের এক পক্ষ হামলা করে। এ সময় গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা। 8 মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। যদিও তার সুচিকিৎসা ও বিশেষ সুবিধা আবেদন মঞ্জুর করেছেন বিচারক। এদিকে চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে হত্যা ও ভাঙচুর সহ 5 মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। এ সময় আদালত চত্বর ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা জোরারগঞ্জ ও মিরসরাই থানার 8টি মামলায় তার আইনজীবী জামিন আবেদন করলেও নামঞ্জুর করেন আদালত। সবকটিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধারাগুলো খুব মামুলি ধারা, ছোটখাটো ধারা। তো এগুলা আমরা বিশ্বাস করি, আশা রাখি যে পরবর্তী সময়ে মামলার মেরিট বিবেচনায় আমরা ইনশাল্লাহ জামিন পাবো। অসুস্থতা বিবেচনায় মহামান্য অ্যাপিলেট ডিভিশন জেল অথরিটিকে ইতিমধ্যে একটা আপনার ডিরেকশন দিয়েছেন যে যাতে ওনার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সবগুলো মামলায় পুলিশ ইনভেস্টিগেশন আছে। পুলিশ আফটার ইনভেস্টিগেশন যদি ওনার বিরুদ্ধে যদি অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে উনি খালাস পাবেন। ডেফিনেটলি ওনাকে তো আইনের বাইরে তো কোনো স্কোপ নেই ওনাকে। জুলাই গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। কাউকে ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সদর দফতরে পৌঁছালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে। তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যেই আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে।
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গির বেউরঝাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে ছিলেন বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান। এ সময় ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ঘটনার পর সীমান্তে বিএসএফ বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও তাকে ফেরত দেওয়া হয়নি। ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ বিষয়টি নিশ্চিত করেন। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে ৪৮৬টি ইঞ্জিন থাকলেও এখন মাত্র ২৬৩টি, যা আছে তারও ৭০%ই মেয়াদোত্তীর্ণ। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। কর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে ২ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে, এ বছরেই রেলবহরে অন্তত ৩০টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। ১৯৮০ সালের শুরুর দিকে জাপান থেকে ২৫০০ সিরিজের ১৮টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। দেড় যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর ১০-১২টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির ৩টি ব্রেকের ২টিই কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন, এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন, রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। ৫০-৬০ বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল্ট ঠিক থাকে না, মাথার বোল্ট ঠিক থাকে না। ২০ বছর আগে এটার মেয়াদ গেছে গা, এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না, আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর। ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায়, তাহলে ২ বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী ২ বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে ৩০টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন, পাইপলাইনে আছে আরও ২-৩টি প্রকল্প। ৩০টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কুরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত ১৫ বছরে রেলের উন্নয়নে ১.৫ লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। ১.৫ দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন। ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত ১৪ বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন, আগামী ২ বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত ৫০টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায়, তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ। বিপিএলের কোনো পারিশ্রমিক না পাওয়ায় আজকের নির্ধারিত অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহী দল। কালকের মধ্যে ৫০% পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০% দেওয়ার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির, কিন্তু দুর্বার রাজশাহী এখনও পর্যন্ত স্থানীয় ক্রিকেটারদের কোনো অর্থই দেয়নি। খেলোয়াড়দের দাবির মুখে ফ্র্যাঞ্চাইজি থেকে ২৫% পারিশ্রমিকের চেক দিলেও সেটা বাউন্স করায় আজ সকালের নির্ধারিত অনুশীলন বর্জন করেন ক্রিকেটাররা। আগামীকালের মধ্যে ৫০% পারিশ্রমিক দেয়া না হলে শুক্রবারের ম্যাচ ক্রিকেটাররা খেলবেন না বলেও জানিয়েছেন। বিপিএল শুরুর আগে বিসিবির কাছে সিকিউরিটি মানি জমা দেওয়ার কথা থাকলেও সেটাও এখনও পর্যন্ত দেয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের প্রতিবেদন, জাতীয় ঐক্যের সনদ আখ্যা ডক্টর ইউনূসের সুপারিশ নিয়ে সবার সঙ্গে হবে আলোচনা। এবং ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রী সহ গ্রেফতার, দুদকের মামলায় তোলা হবে আদালতে। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।